করছি বাংলা বলছে হামলার পাল্টা হামলা। পশ্চিম এশিয়ার রণহুঙ্কার। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের মিসাইল হামলার পর তেল আভিভে পাল্টা মিসাইল তেহরানের। অপারেশন রাইজিং লায়নের পাল্টা অপারেশন ট্রু প্রমিস। দুদেশের সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ছে, তার থেকেও বাড়ছে আরো বড় হামলার আশঙ্কা। সেখানে যা চলছে তার সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিল পাচ্ছেন অনেকেই। ইসরায়েলের পক্ষে আমেরিকা, ইরানের পক্ষে রাশিয়া। সব মিলিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে? আশঙ্কায় সারা বিশ্ব। শুক্রবার নামাজের পরেই লাল পতাকা উড়েছিল ইরানের জামকারান মসজিদের চূড়ায়। তখনই বোঝা গিয়েছিল ইসরায়েলের হামলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছেন খোমেনি। রাতেই তার জবাব মিলল। তেল আভিভে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। আমেরিকার দেওয়া আয়রন ডোমও তা আটকাতে পারল না। রাতের আকাশ চিরে ছুটে এলো ক্ষেপণাস্ত্র। তা আছড়ে পড়ল ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সদর দপ্তর সহ একাধিক সামরিক ভবনে। ফলে জোরালো ধাক্কা খেল তেল আভিভ। ভাইরাল হওয়া 19 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ থেকে দেখা যাচ্ছে কিভাবে আয়রন ডোম ভেদ করে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হচ্ছে ইরানের মিসাইল। টানা ছায়াযুদ্ধের পর বৃহস্পতিবার রাতে ইরানে প্রথম আঘাত হানে ইসরায়েল। তেহরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ছুটে যায় ক্ষেপণাস্ত্র। একের পর এক মিসাইল হানায় মৃত্যু হয় ইরান সেনার চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির। মৃত্যু হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদের। ইরানের ক্ষেপণাস্ত্র হানার দায়িত্ব ছিল যে বাহিনীর হাতে, সেই রেভলিউশনারি গার্ড অ্যাকোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদেও নিহত হতে হয়। নির্দিষ্ট হানায় মৃত্যু হয় ইরানের 6 পরমাণু বিজ্ঞানীকে। অপারেশন রাইজিং লায়ন। সে দেশের পরমাণু কেন্দ্রকে অচল করার লক্ষ্যে নির্দিষ্ট আঘাত হানেন নেতানিয়াহু। এরপরে ইসরায়েলকে হুঁশিয়ারি দেয় ইরান। তেল আভিভকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার ছোড়ে তারা। শুক্রবার রাতেই চলে একের পর এক মিসাইল অ্যাটাক। ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয় তেল আভিভ। শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গ্রিসে আশ্রয় নিয়েছেন তিনি। তবে ইরান নির্বিচারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে এবার তারাও নির্বিচারে মিসাইল আঘাত হানবে। ফলে সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। কারণ রবিবার আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যে বৈঠকের কথা ছিল তা নাকচ করে দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে বৈঠকের কোনো মানে হয় না বলেই জানিয়েছে তারা। ফলে আমেরিকা, ইউরোপ দেশগুলি যদি ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে রাশিয়া, পাকিস্তান, চীন ও ইরানের পাশে দাঁড়াতে পারে। আর এভাবেই লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের রণদামামা। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি এবং আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস এবং অধ্যাপক তানভীর আরশাদ। আমি অনিকবাবুর কাছে শুরুতে যাব। অনিকবাবু, কোন দিকে যেতে চলেছে এই পরিস্থিতি? দেখুন, পরিস্থিতি কিন্তু ক্রমশ আরো ঘোরালো হবে এবং দুপক্ষই যেরকম একটা অনড় মনোভাব নিয়ে এগোচ্ছে আমরা দেখছি। ইসরায়েল এবং ইরান দুপক্ষই কিন্তু একেবারে ভীষণভাবে তারা অনমনীয় মনোভাব। এরকম অবস্থায় দুপক্ষই যদি চূড়ান্ত আঘাত তো আনছেই এবং একসাথে শতাধিক মিসাইল ছোড়া, এই যে ব্যাপারটা শুরু হয়েছে। কিছুদিন আগে আমার এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের সাথে কথা হচ্ছিল। তিনি বলছেন যে প্রচুর মিসাইল যদি একসাথে ছোড়া হয় তখন কিন্তু এই আয়রন ডোম বলুন, গোল্ডেন ডোম বলুন, সেগুলো কিন্তু খুব একটা কার্যকরী থাকে না। আমরা দেখছি ইরান কিন্তু সেই পথেই হেঁটেছে এবং ইরান যে হুঁশিয়ারি দিয়েছিল যে তারা তেল আভিভে আক্রমণ করবে, সেই আক্রমণ তারা শানিয়েছে এবং ইসরায়েলও এখন পাল্টা বলছে যে তারাও এই মিসাইল আক্রমণ করবে। ফলে সিভিলিয়ানদের জীবনযাত্রা, তাদের জীবনহানি হতে পারে এবং হবেও হয়তো। এরকম অবস্থায় বিশ্বের অনেক দেশ ইসরায়েলের পেছনে আছে, অনেক দেশ ইরানের পেছনে আছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনেকদিন ধরেই হচ্ছে। কিন্তু এত সত্ত্বেও আমার মনে হয় যে এখনই বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এক্ষুনি হয়তো বাজবে না। কেন কি, আপনি যদি আগের দুটো বিশ্বযুদ্ধের দিকে তাকান, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অনেক কটা দেশের স্বার্থের সংঘাত এবং কখনো কখনো স্বার্থের মিল, সেটা হলে কিন্তু একটা বিশ্বযুদ্ধ হয়। অন্তত 6-7টা দেশে, তার মধ্যে বৃহৎ শক্তিগুলোও থাকে।
এরকম পরিস্থিতিতে আমরা এখন অবধি যা দেখছি বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধগুলো হচ্ছে দ্বিপাক্ষিক, দুটো দেশের মধ্যে। অন্য দেশের মদত আছে পরোক্ষে, কিন্তু তারা প্রত্যক্ষে এখনো যুদ্ধে জড়াচ্ছে না। আগামী দিনে যে জড়াবে না তা বলা যায় না, কিন্তু বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিও এমন যে একটা তৃতীয় বিশ্বের দিকে গেলে সেটা অর্থনৈতিকভাবে সেটাকে বেশি দিন মানে সেটা ভায়াবল হবে না, সেটাকে টানা সম্ভব হবে না। ফলে আমার মনে হয় এখনই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজবে না, যদিও আশঙ্কাটা থেকেই যাচ্ছে। আমি উর্বি দাস ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমি উর্বির কাছেও একটু মতামত নেব। উর্বি। হ্যাঁ, দেখুন, ইসরায়েলের সাথে ইরানের যে এখন ঝামেলাটা শুরু হয়েছে, সেটা কিন্তু অনেক দিন ধরে চলা এবং একটি জটিল সমস্যা। কয়েকটা জিনিস আছে যেগুলো আমি মেনশন করতে চাই। যে ইরানের সাথে যে মেন প্রবলেমটা, ইরান ইসলামিক রিপাবলিক 1979 রেভলিউশনের সময় বা রেভলিউশনের পরবর্তী যে তৈরি হয়েছে, সেটা কিন্তু সবসময় ইসরায়েলের এক্সিস্টেন্সকে অপোজ করে এসছে। ইরানিয়ান লিডার্সরা সবসময় বলেছে যে যে জায়নিস্ট রেজিমকে বা ইসরায়েলকে সরিয়ে দেওয়া, বিশ্বের থেকে সরিয়ে দেওয়ার মতো প্রচার করে এসছে, আইডিওলজিক্যালি প্রচার করে এসছে। এবং তার সাথে যদি আমি দেখি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা আছে, ইসরায়েল কিন্তু সবসময় ইরানের যে নিউক্লিয়ার ডিল সেটাকে সবসময় অপোজ করে এসছে। এবং ইরানের যে নিউক্লিয়ার অ্যাম্বিশন, যে উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে। এবং এর সাথে ইরান যেভাবে প্রক্সি গ্রুপদেরকে সাপোর্ট করে এসছে, যেরকম সেটা আমি হেজবোল্লাহ বলুন লেবাননে, হামাস বলুন, বা ইসলামিক জিহাদিস্ট গাজাতে বলুন, বা মিলিটেন্টস অ্যাক্টিভিটিস সিরিয়াতে বলুন, বা ইরাকে বলুন, এই সমস্ত যে প্রক্সি গ্রুপগুলো যেগুলো টেররিজম ছড়ায়, সমস্যা তৈরি করছে, সেগুলোকে দিয়ে যে ইরান সাপোর্ট করে এসছে, সেইগুলোকেও কিন্তু অনেক রকমভাবে অনেক দিন ধরে সেগুলোকে ইসরায়েল তুলে ধরছিল। এবং এগুলো এগুলো ইসরায়েল মনে করছিল যে এগুলো ইসরায়েলকে ডিরেক্টলি থ্রেটেন করে। তো রিসেন্ট যে এসকালেশনটা হয়েছে, সেই এসকালেশনটা বলতে পারি আমরা একটা রিজিওনাল পাওয়ার রাইভালরির জন্য হয়েছে, যেখানে দুটো দেশ, দুটো শক্তিশালী দেশ, তারা আদর্শগতভাবে অন্যরকম, দুরকম আলাদা, এবং তারা রিজিয়নে ইনফ্লুয়েন্সের জন্য গোটা মিডল ইস্ট জুড়ে যে একটা ইনফ্লুয়েন্স তাদের স্থাপন করার জন্য, এই এই যে ইনফ্লুয়েন্সের জন্যই হয়তো এই রিজিওনাল রাইভালরিটা তৈরি হচ্ছে। এবং যেটা আপনি দিয়ে শুরু করলেন যে এটা কি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা যাচ্ছি, তো আমি এখানে স্যারের সাথে একমত যে এখনই আমরা সেটা কতটা বলতে পারবো সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে দেখতে হবে যে ইন্টারেস্ট অ্যালাইনমেন্ট কিরকম ভাবে হচ্ছে। যদি আমরা দেখি যে ইন্টারেস্ট অ্যালাইনমেন্ট হচ্ছে বা আরো অনেক পার্টিসরা একসাথে এসে যুক্ত হচ্ছে, তাহলে কিন্তু এটা আমরা বলতেই পারি যে একটা বিশ্বযুদ্ধ না হলেও একটা মিডল ইস্টের একটা বৃহত্তর ক্রাইসিসের সামনে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আমি একটু অভ্রর কাছে আসবো। অভ্র, দেখুন, দুটো দেশের মধ্যে তাদের আভ্যন্তরীণ কিছু ইস্যুস, রিজিওনাল ইস্যুস, তার জন্য তাদের মধ্যে এসকেলেশনের একটা জায়গা তৈরি হয়েছে। তো আমরা দুই দেশের সঙ্গেই কিন্তু যথেষ্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড। আপনি জানেন যে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক যেমনি রয়েছে, ঠিক তেমনি ইরানেও কিন্তু চাবাহার পোর্ট যেটা রয়েছে, সেইটা নিয়ে আমাদের 10 বছরের একটা চুক্তি 2024-এ কিন্তু স্বাক্ষরিত হয়েছে। তো আমরা কখনোই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে চাইবো না যে কোথাও এই ধরনের এসকেলেশন হোক, মানুষের প্রাণ যাক, এটা চাইবো না। যেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন নেতানিয়াহু, এবং সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটা ব্যক্ত করেছেন যে এই অঞ্চলে শান্তি এবং স্টেবিলিটি, স্থিতাবস্থা সেটা এনশিওর্ড হোক, এটাই তিনি চান। অবশ্যই আমরা সরকারের থেকে সবসময় এটা চাইবো যে পুরো বিশ্বব্যাপী শান্তির একটা আবহ থাকুক এবং এই রিজিয়নটাতেও শান্তির আবহ থাকুক। আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কীভাবে জড়িত? এক হচ্ছে চাবাহার পোর্ট, দুটো রাষ্ট্রের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো, এবং তৃতীয়ত হচ্ছে যদি এই ধরনের কোনো কনফ্লিক্ট বাধে, একটা কিন্তু আইডিয়া আসছে যে তেলের দাম বাড়তে পারে। তো স্বাভাবিকভাবে সেটা যদি হয় যে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে গেল, আমাদের এখানে প্রাইস বাড়লো, পেট্রোলের জ্বালানির প্রাইস বাড়লো, সেখানে কিন্তু একটা এফেক্ট আমাদের দেশে বা অন্যান্য দেশ যারা ওখান থেকে অয়েল ইম্পোর্ট করে তাদের উপর পড়তে পারে। সেজন্য পুরো প্রেক্ষাপটটা বুঝে আমাদের তরফ থেকে আমরা এটাই বলতে পারি যে উই রিকোয়েস্ট দেম টু ডিএসকেলেট, এবং আশা করছি এটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দেখা যাক। চন্দনা, বিশেষ করে আমরা যদি দেখি যে ইসরায়েলের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ওই এলাকার যে সমীকরণ, তার সঙ্গে ভারতের যে অবস্থানটা, সেটা একটা বড়সড় পরিবর্তন আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি। এবং ভারতের যে স্ট্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং ইসরায়েলের মধ্যে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেটার
পার্সপেক্টিভ থেকে এটা কতটা সিগনিফিকেন্ট? না, এটা দেখো, একটা জিনিস বুঝতেই হবে, বাস্তব ক্ষেত্রে হচ্ছে যে বর্তমানে যে ওয়ারফেয়ার, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী একটা টেনশন তৈরি করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না সেটা তৃতীয় প্রশ্ন, মানে তৃতীয়টা হবে কি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আবহাওয়া তৈরি হয়েছে ক্যারেক্টারিস্টিকলি, কিন্তু আমরা একটা ওয়ারফেয়ারের মধ্যে ঢুকছি এবং আমরা ডেফিনেটলি তার মধ্যে ওই টেনশনের একটা পার্ট, এখানে কোনো সন্দেহ নেই। কারণ আমরা খুব ভালো করে জানি এই রকম একটি মুহূর্তে একবিংশ শতাব্দীতে যদি কোনো ওয়ার হয় তার মধ্যে প্রধানতম ইন্টারেস্টটা থাকে ইকোনমিক ইন্টারেস্ট অ্যান্ড এক্সপ্যানশনিজম, অর্থাৎ কীভাবে দখলদারি করা যেতে পারে এবং কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, আদার ইউনিটসগুলোকেও কন্ট্রোল করা যেতে পারে, যেটা ইরান বিভিন্ন সময় করে এসছে। তুমি জানো হামাসকে, তুমি জানো হাউথিকে, তুমি জানো হিজাবুল্লাহকে প্যালেস্টাইনে, এবং এখানে তারই বিরুদ্ধাচরণ করছে ইসরায়েল। দ্যাট ইজ দি এরিয়া যেখানে আমরা গালফ এরিয়াতে আমরা এই টেনশনটাকে দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার ভূমিকাটা কী? তোমার ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন, এটা একটা উত্তর দেওয়া যেতে পারে যে আমরা কিন্তু, যেটা আমি আবারও বলি, অর্থনীতি এখানে কিন্তু একটা মেজর ক্রাইটেরিয়া ফর দিস কাইন্ড অফ কনফ্লিক্ট, এবং সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্টেবল কে হতে পারছে, গেইন কে করতে পারছে, এটাও কিন্তু একটা ঘটনা। তুমি দেখো, আমরা এই মুহূর্তে কি সাফার করছি, ধরো ইন্ডিয়া ইম্পার্শিয়ালি এটাকে বলছে আপনারা সেটেল করুন, পিসকে এক্সকালেট করুন, এবং সেটা আমরা বলেছিলাম কিন্তু ইভেন ওই ইউক্রেন এবং রাশিয়ার ক্ষেত্রেও কিন্তু শান্তিপূর্ণ ভূমিকার কথা বলেছিলাম। পৃথিবীটা কি সেইভাবে চলছে কি না, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু প্রধানতম ইস্যু ইন্ডিয়া এই মুহূর্তে যেটা সাফার করছে, ক্রুড অয়েল প্রাইস বেড়ে যাওয়া, এটা একটা অর্থনৈতিক ডিটোরিয়েশন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এভিয়েশন, এটিএফের দাম বেড়ে যাওয়া, মানে খুব স্বাভাবিক, তো ডাইভার্ট হচ্ছে, অনেক বেশি ফুয়েল খরচা হচ্ছে। এটা কিন্তু শুধু ক্রুড অয়েল না, এটা তার বাইরে। থার্ড যেটা এরিয়া, সেটা হচ্ছে এই যে আমরা দেখছি পার্সিয়ান গালফ, সেখানে ট্রেড ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। মানে আমি বলতে চাইছি, ইন্ডিয়ার অবস্থিতি জিওগ্রাফিক্যালি ঠিক যেখানে দাঁড়িয়ে, সাউথ ইস্ট এশিয়ার ব্যবসা এবং ইরান বা আমরা ওয়েস্টার্ন এশিয়ার যে ব্যবসা, এখানে ইন্ডিয়া একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে, তার কিন্তু দুদিক থেকেই একটা কমার্শিয়াল ডিপ্রেশন তৈরি হতে পারে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না এটা তো আমাদের কারো পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ অনেকে বলে থাকেন বেসিক্যালি একজন গাড়ির ড্রাইভার রাস্তা ভুল করেছিলেন বলে কার্যত প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়। কারণ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড, তাকে মারবার জন্য সেই সময়কার একজন সার্বিয়ান ন্যাশনালিস্ট, তার বিপ্লবী দল ইত্যাদি, তিনি অপেক্ষা করছিলেন। প্রথমে করতে পারেননি, পরবর্তীকালে এক জায়গায় অপেক্ষা করছিলেন, চা টা খেতে বসেছিলেন বা কিছু, রাস্তা ভুল করে সেই আর্চডিউকের গাড়ি সেই রাস্তায় ঢুকে পড়ার ফলে তিনি একদম আনগার্ডেড অবস্থায় তাকে মেরে দেয়। তারপরে সার্বিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে ঝামেলা ইত্যাদি শুরু, তারপরে একে অপরে জড়িয়ে পড়া, সেখান থেকে গোটা বিষয়টা প্রথম বিশ্বযুদ্ধে এসকালেট করে যায়। আবার সেই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই কিন্তু নিহিত ছিল তার যে ফলাফল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বীজ বলতে আমরা যেটা বুঝি সেইটা, যার ফলে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এইটা অবশ্যই আমরা চাই, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা কেউই বিশ্বযুদ্ধ তো দূরের কথা, কোনো রকম মানে সেই অর্থে ছোটোখাটো যুদ্ধ আসলে চাই না। কিন্তু কোথা থেকে কি হতে পারে সেইখানটা যদি আমরা দেখি, যে প্রথম বিশ্বযুদ্ধ যদি একটা গাড়ির রাস্তা ভুল করার কারণে শুরু হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যথেষ্ট পটভূমিকা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কারণ একদিকে ইসরায়েলকে যারা ব্যাক করছে, যদি আমি ধরে নিই আমেরিকা এবং তার সহযোগী যে শক্তিগুলি রয়েছে, উল্টো দিকে ইরানকে ব্যাক করারও কিন্তু অভাব নেই। রাশিয়া বা চায়না তারা এখনও সরাসরি তার পেছনে এসে না দাঁড়ালেও কার্যত ইরানের সঙ্গে তাদের সম্পর্কটা কূটনৈতিকভাবে, ব্যবসায়িক দিক থেকে এবং সমরাস্ত্র তাদেরকে সরবরাহ করার বিষয় তারা কিন্তু রয়েছে। যার ফলে এর আগে যখন আমরা কোল্ড ওয়ারের পিরিয়ডটা দেখেছিলাম, রাশিয়া বনাম আমেরিকার যে টানাটানি চলছে, তার মধ্যেও কিন্তু এক অর্থে বিশ্ব দুভাগ হয়ে গেছিল, বিশ্বযুদ্ধ আমরা এড়াতে পেরেছিলাম। এক্ষেত্রে আবারও একদিকে আমেরিকার যে অক্ষ তারা রয়েছে, অন্যদিকে রাশিয়া এবং তার সঙ্গে চীন এসে জুটেছে। দুই অক্ষ কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী, প্রচণ্ড শক্তিশালী, এবং নিজেদের মধ্যে, যেটা চন্দনদা খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছিলেন, যে ইকোনমিক যে ইন্টারেস্ট, কে গোটা বিশ্বের সবচেয়ে বড় মার্কেটগুলো দখল করবে, সেই নিয়ে আদর দড়ি টানাটানিটা চলছে। এক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবে তার নন অ্যালাইন মুভমেন্ট ন্যাম, যেটা বহুদিন ধরেই প্রিচ করে এসছে জওহরলাল নেহরুর সময় থেকে, সেটা এখনও সে মেনে চলছে। এটাই করা উচিত। কোনোভাবেই আমরা কোনো একটা দিকে পুরোপুরি হেলে গিয়ে অন্যদিকে শত্রু হয়ে গেলাম, এইটা আমরা চাই না। এবং শান্তি রক্ষার ক্ষেত্রে ভারত যদি কোনো প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে, সেটা খুবই ভালো ব্যাপার। এই যুদ্ধ এড়ানো যাবে কি না সেটা যদিও ভারতবর্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। বৃহৎ শক্তিশালী তিনটি রাষ্ট্র, বেসিক্যালি রাশিয়া, চীন এবং আমেরিকা,
তারা ঠিক কোন দিকে এগোতে চাইবে আগামী দিনে। ডোনাল্ড ট্রাম্পের মতিগতি বোঝা খুব দুষ্কর। তিনি পুতিনেরও বন্ধু, তিনি এই নেতানিয়াহুর বন্ধু, তিনি যে কার বন্ধু নন এটাও বোঝা মুশকিল, আবার কার যে আসলে বন্ধু সেটাও বোঝা খুব মুশকিল। মাস্কের সাথে সেদিন এত বন্ধুত্ব, এখন সেটা শেষ হয়ে গেছে, যার ফলে এই যে মতিগতির তার বোঝা খুব অভাব, এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে এত আনস্টেবল কোনো যদি ওয়ার্ল্ড লিডার থাকে তাহলে বিশ্বযুদ্ধের দিকে না যাওয়াটাই বরং অস্বাভাবিক হয়ে যেতে পারে। আমি ঠিক এই জায়গাটাতে একটু অনিকবাবুর কাছে আসবো। অনিকবাবুর মুখে আমি একটা স্মিত হাসি দেখতে পাচ্ছি যে যে ডোনাল্ড ট্রাম্প একদমই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট এত আনপ্রেডিক্টেবল, যিনি কি করবেন সেটা বোধহয় মানে তার ডান হাত কি করবে সেটা বোধহয় তার বাঁ হাতও বুঝতে পারছে না। এইটা কতটা রিস্কি যখন পরিস্থিতিটা এতটাই সেন্সিটিভ হয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মার্কিন প্রেসিডেন্ট তার যে ভূমিকাটা, তার যে অবস্থানটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান, সেখানে সেই ভূমিকায় কে রয়েছেন? ডোনাল্ড ট্রাম্প। দেখুন, ট্রাম্প তো আনপ্রেডিক্টেবল, বিষয়ে কোনো সন্দেহ নেই। ট্রাম্প কখন কি বলেন, কখন কি ভাবেন, সেটা হয়তো উনি নিজেও সেটা জানেন। কিন্তু পাশাপাশি ইসরায়েলকে কিন্তু কোনো আমেরিকার রাষ্ট্রপতি ইসরায়েলকে বর্জন করতে পারবে না। এর অনেক কটা কারণ আছে। একটা হচ্ছে জু লবি, যে ইহুদিদের যে লবিটা আমেরিকার রাজনীতিতে, আভ্যন্তরীণ রাজনীতিতে এবং বিজনেসে, ব্যবসায়, সেই লবিকে উপেক্ষা করার ক্ষমতা কোনো আমেরিকার রাষ্ট্রপতির নেই। ফলে ট্রাম্প চান বা না চান, বিভিন্ন লবিং এর কারণে ট্রাম্পকে ইসরায়েলের পাশে কিন্তু থাকতেই হবে, এবং ট্রাম্প থাকবেন। সমস্ত আমেরিকান রাষ্ট্রপতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, ইসরায়েল তৈরি হওয়ার পর থেকে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন। এছাড়াও যে পশ্চিম এশিয়ার যে জিওপলিটিক্যাল যে ইম্পর্টেন্স, স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্স, সেটা কিন্তু আমেরিকা সেটা তার থেকে নজর ঘোরাবে না। অর্থাৎ সেই জায়গায় আজকে চীন ঢুকে পড়েছে, সেই জায়গায় আগে সোভিয়েত ইউনিয়নও ছিল, এখন রাশিয়ার ইন্টারেস্ট আছে, বিশেষ করে চীন ঢুকে পড়া, এবং চীন সেখানে সাংঘাতিক ব্যবসা করছে পশ্চিম এশিয়া দিয়ে। চীনের এখন প্রথম নীতিটাই হলো আগে বিজনেস করো, তারপর পলিটিক্যাল এজেন্ডা গুলো বার করো আস্তে আস্তে। ফলে চীন ঢুকে পড়ায় কিন্তু এই যে স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্স পশ্চিম এশিয়া, সেটা থেকেও কোনো আমেরিকান রাষ্ট্রপতি নজর ঘোরাতে পারবেন না। ট্রাম্প আনপ্রেডিক্টেবল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ট্রাম্প তো একা নন, ট্রাম্পের পাশে অনেক পরামর্শদাতা আছেন, এবং সবচেয়ে বড় কথা, আভ্যন্তরীণ রাজনীতিতে এই লবিগুলো আছে, বিজনেস লবি আছে, যেখানে জুজরা আর ভেরি স্ট্রং। ফলে ট্রাম্প চান বা না চান, আমেরিকা কিন্তু ইসরায়েলের পাশে থাকবে, এবং আমেরিকার সহযোগী দেশগুলো ইসরায়েলের পাশে থাকবে। আমি এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো এবং দেখে নেওয়ার চেষ্টা করব যে কে কার পাশে থাকার সম্ভাবনা থাকছে বা প্রবল হচ্ছে। একটা ছোট্ট বিরতি তার আগে আমাকে নিতে হবে, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। একটু দেখে নেওয়ার চেষ্টা করি কোন দেশ কার দিকে। ইসরায়েল আর ইরান কার্যত যুদ্ধে জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠছে কোন দেশ কার পক্ষ নেবে। বরাবরই দেখা গেছে আমেরিকা ইসরায়েলকে সমর্থন জানিয়ে এসেছে, ফলে কূটনৈতিক সাহায্যের পাশাপাশি সামরিক সাহায্যও করতে পারে আমেরিকা। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইউরোপীয় নেশন সহ অস্ট্রেলিয়া ইসরায়েলের পাশে দাঁড়াতে পারে। 2020 সালে আব্রাহাম চুক্তির পর সংযুক্ত আরব আমিরশাহী, মরক্কো, বাহরিন, সুদানও ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িয়েছে। ইজিপ্ট ও জর্ডানের সঙ্গেও শান্তি চুক্তি আছে। তবে যুদ্ধ গড়ালে কে কোন পক্ষে দাঁড়াবে সেটা সময় বলবে। অন্যদিকে ইরানের পাশে আছে রাশিয়া, চীন, পাকিস্তান। এর মধ্যে পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রভাব কমাতে চায় রাশিয়া। ইরানকে সমর্থন করলে সেই সুযোগ চলে আসবে চীনও। পশ্চিম এশিয়ায় গ্যাস ও তেল আমদানির পথ মজবুত রাখার চেষ্টা করবে, তাই ইরানকে সেনা দিয়ে সমর্থন করতে পারে চীনও। সৌদি আরব, লেবানন, ইরাক, সিরিয়াও ইরানের সঙ্গে হাত মেলাতে পারে। ভারতের সঙ্গে দুদেশেরই সম্পর্ক ভালো। কিছুদিন আগে নেতানিয়াহু ফোন করেছিলেন, গতকালই প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, পশ্চিম এশিয়ায় যাতে শান্তি এবং স্থিতাবস্থা বজায় থাকে তার জন্য আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি একটু উর্বির কাছে আসবো। উর্বি, আমরা যদি একটু বৃহত্তর, যদি এই যুদ্ধের জল গড়াতে থাকে তাহলে বিভিন্ন যে অক্ষ, যুযুধান অক্ষগুলি কি হতে পারে, এই নিয়ে তো জল্পনা চলছে, সেটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন।
হ্যাঁ, দেখুন, যুদ্ধ প্রথমে গড়াক, বেশি দূর গড়াক, সেটা কিন্তু কোনো দেশের অর্থনীতির ক্ষেত্রেই ভালো হবে না। একেবারেই, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে যেটা আপনি বললেন যে যদি এই কোয়েশ্চেন্স গুলো কিভাবে দাঁড়াবে, তো প্রথমেই আমরা দেখবো, বা যেটা আগে ডিসকাশনে কন্টিনিউড হচ্ছিল, যে ইউনাইটেড স্টেটস বা আমেরিকার যে একটা ইরাটিক ফরেন পলিসি, হ্যাঁ, বা আমেরিকার যে একটা একটা অদ্ভুত টাইপের একটা ফরেন পলিসি ওদের উঠে আসছে, যেখানে ওরা কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত নয়, সবকিছুর ব্যাপারে একটা অনিশ্চিত টাইপের ব্যাপার আছে। কিন্তু এখানে দেখতে হবে যে ইসরায়েল কিন্তু ইউএস এর ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার, এবং ইসরায়েলের যত সমস্ত যে অ্যাডভান্সড ওয়েপনারি বলুন, সেটা আপনি আয়রন ডোম বলুন বা জয়েন্ট টেকনোলজি বলুন, সেগুলো কিন্তু সমস্ত কিছু মানে ইউএস ইসরায়েলের মধ্যে একটা বৃহত্তর মিলিটারি রিলেশন আছে। সেখানে আবার যদি দেখেন, ইউএসএ কিন্তু সবসময় ইরানকে অপোজ করে এসছে। তো ওয়ান অফ দ্য বিগ পাওয়ার্স যে ইউএসএ, সে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি বলুন, সে কিন্তু সবসময় ইসরায়েলকেই সাইড করে আসবে। এবং ইউএস মিলিটারি বেসেস আছে, ইউএস এর অনেকগুলো স্ট্র্যাটেজিক মিলিটারি বেস আছে, কাতারে আছে, বাহরেনে আছে, ইউএইতে রয়েছে, এবং বিশাল পরিমাণে মিলিটারি ট্রুপসরা ওখানে আছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে শুধুমাত্র যে আজকের কনফ্লিক্টটা তা নয়, কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ইউক্রেন রাশিয়া ক্রাইসিস, বা এই টোটাল যে ইউরোপের যে এরিয়াতে, সেখানে একটা খুব একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়ে এসছে। এবং এই ক্রাইসিস সিচুয়েশনে পাওয়ার অ্যালাইনমেন্ট আর মাল্টি অ্যালাইনমেন্ট যদি এভাবে চলতে থাকে, তাহলে কিন্তু এটা একটা ভীষণ বৃহত্তর একটা আরো বড় ক্রাইসিসের দিকে আমরা চলে যাব। এবং এই বড় ক্রাইসিসের মুখে দাঁড়িয়ে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি হবে তাও কিন্তু না, মানুষের সব থেকে বেশি ক্ষতি হবে, এনভায়রনমেন্টের সব থেকে বেশি ক্ষতি হবে। তো এই যে বৃহত্তর ক্ষতিগুলো, যেগুলো দুটো দেশের বা কয়েকটা রাজ্যের যে ক্ষুদ্র ইন্টারেস্ট বেসড রিলেশনকে ছাপিয়ে যায়, এই বৃহত্তর ইন্টারেস্টগুলোর দিকে তাকিয়ে কিন্তু আমার মনে হয় আজকে এই যে ডিএসকেলেশন, যে আমরা সবসময় কল ফর, ভারতবর্ষ কল ফর ডিএসকেলেশন দিচ্ছে, ভারতবর্ষ কল ফর পিস দিচ্ছে, আমার মনে হয় সেই স্বার্থ, মানুষের স্বার্থ, এনভায়রনমেন্টের স্বার্থ, শিশুদের স্বার্থ, এই সমস্ত স্বার্থগুলো কিন্তু বৃহত্তরভাবে ধরে রাখতে হবে, এবং এই কনফ্লিক্টগুলো মিডিয়েশন করার, খুব তাড়াতাড়ি সলিউশন বের করার আনতে হবে। আমি একটু এখানে দেখার চেষ্টা করবো যে ইরাকের পর এবার ইরানে হামলা ইসরায়েলের। বাগদাদ থেকে তেহরান বদলায়নি ইসরায়েলের আগ্রাসনের ভাষা। দীর্ঘ 4 দশক ধরে ছায়াযুদ্ধের পর এবার প্রকাশ্যে সরাসরি সংঘাতে দুই মধ্যপ্রাচ্যের দেশ ফের ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ঘটনা ইসরায়েলের একই জোরালো বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান ইসরায়েলের মধ্যে শত্রুতা নতুন কোনো ঘটনা নয়। প্রায় 4 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশ নিজেদের মধ্যে অস্ত্র শানিয়েছে। দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধের পর এবার প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছে তারা। এই দ্বন্দ্বের মূল কাহিনী শুরু 1979 সালে, যখন ইরানে শিয়াপন্থী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা হয়। 1981 সালে বাগদাদ থেকে 2025-এ তেহরান বদলায়নি ইসরায়েলের আগ্রাসনের ভাষা। 1981 সালের 7ই জুন 14টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের রাজধানী বাগদাদের ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালায়। প্রায় 2 ঘন্টার অভিযানে লাগাতার বোমা বর্ষণ করে ধ্বংস করা হয় পারমাণবিক চুল্লি। অভিযানটি অপারেশন অপেরা নামে পরিচিত। প্রায় 4 দশকের বেশি সময়ের পর ফের শুক্রবার বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ভয়াবহ হামলা চালালো ইরানে। গভীর রাতে তেহরানের পারমাণবিক কেন্দ্র ও দেশের একাধিক গোপন স্থান টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি সেনা। 1981 সালের জুন মাসে ইসরায়েল ইরাকের ওসিরাক পরমাণু চুল্লিটি ধ্বংস করার জন্য এয়ার স্ট্রাইক করে। তাদের দাবি ছিল এই পরমাণু চুল্লিটি অস্ত্র তৈরি করতে সক্ষম হলে তা ইসরায়েলের অস্তিত্ব সংকটে ফেলবে। ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা করেন তৎকালীন চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাফায়েল ইটান। রাজনৈতিক ও প্রযুক্তিগত কারণে বারবার তা বিলম্বিত হয়। প্রথমে F-4 বিমান ব্যবহারের পরিকল্পনা থাকলেও পরে আমেরিকান F-16 ব্যবহারের পরিকল্পনা করা হয়। বর্তমানে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বব্যাপী কঠিন পরিস্থিতির মুখোমুখি। ইসরায়েল সহ পশ্চিমী দেশগুলির অভিযোগ, ইরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু শক্তিধর হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে। তেহরানের উপর দীর্ঘদিন ধরে চালানো হয়েছে গোপন অপারেশন, তৈরি করা হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। এই আবহে ইরানের পারমাণবিক অস্ত্র ক্ষমতা রুখতে ইসরায়েল প্রতিরোধে সচেষ্ট হয়েছে। কলকাতা টিভি। আমি এখানে একটু অনিকবাবুর কাছে আসবো যে অনিকবাবু, ইসরায়েলের এই যে স্ট্রাইকটা, যে অপারেশন রাইজিং লায়ন, আপনার কি মনে হয় যেটা কিছুটা হঠকারী হয়ে গেছে? কিছুটা একটু শোনা গেল না। হঠকারী কারণ যেভাবে আমরা তারপর দেখলাম যে ইরান পাল্টা স্ট্রাইক করলো এবং যেভাবে আয়রন ডোম পর্যন্ত সেখানে দাঁড়াতে পারলো না, কোথাও একটু হঠকারী হয়ে গেছে? দেখুন, ইসরায়েল কিন্তু এই যে অ্যাটাকটা করেছে, এটা কিন্তু বিচ্ছিন্ন নয়। ইসরায়েল এই অ্যাটাক করার আগে কিন্তু আমার ধারণা আমেরিকাকে জানিয়েছে, এবং আমেরিকা এটা জানতো। ইসরায়েল এই যে গত বেশ কয়েক বছর ধরে এই যে অ্যাটাকিং মোডে আছে,
এটা কিন্তু খুব বিচ্ছিন্নভাবে এটাকে দেখলে চলবে না। অর্থাৎ ইসরায়েল কিন্তু এই অ্যাটাক করার জন্য ইসরায়েলকে কিন্তু মদদ দেওয়া হচ্ছে বা প্ররোচিত করা হচ্ছে। ফলে সেই অর্থে ইসরায়েল যে ইরানের ওপর যে অ্যাটাকটা করলো সেটা হঠকারী এই শব্দটা ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে আমার অন্তত একটু দ্বন্দ্ব আছে। অর্থাৎ এটা আমি বলবো একটা পলিটিক্যাল গেমেরই একটা স্টেপ, একটা বড় রাজনৈতিক খেলার একটা প্রথম ধাপ। সেই খেলাটায় ইসরায়েল সফল হবে কি ব্যর্থ হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এই খেলাটায় অনেকে জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, এবং ইসরায়েল যে অ্যাটাকটা করেছে সেটা কিন্তু বাকিদের অজানা নয়, মুখে কেউ স্বীকার করবে না, কিন্তু এটা আমেরিকা জানতো। ফলে একটা বৃহৎ রাজনৈতিক গেমের একটা পার্ট হচ্ছে ইসরায়েল। ফলে ইসরায়েল সেই কারণে অ্যাটাক করেছে। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমেরিকা কিন্তু অনেকদিন ধরে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম তার উপরে একটা নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে। মুখে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার প্রোটোকলের মধ্যে ইরানকে নিয়ে আসা বা ইরানের যে বিধ্বংসী পরমাণু বোমা নাকি ইরান তৈরি করে ফেলেছে এর ওপরে একটা নিয়ন্ত্রণ। ফলে এই দুটো স্বার্থ কিন্তু, এবং ইসরায়েলের সাথে ইরানের যে বিরোধিতা, এই দুটো স্বার্থ কিন্তু এক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমেরিকান ইন্টারেস্ট এবং ইসরায়েলি ইন্টারেস্ট। ফলে এই অ্যাটাকটা কিন্তু পরিকল্পিত, এবং সেটা ভবিষ্যতে সেটা সাকসেসফুল হবে কি আনসাকসেসফুল হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এই হঠকারী শব্দটা বোধহয় এক্ষুনি ব্যবহার করতে আমি অন্তত দ্বিধাবোধ করব। তো এখানে অনেকবাবু আমার আপনার কাছে প্রশ্ন, যে আপনি যেটা বলছেন যে একে হঠকারী বলা যাবে না, এটা সুপরিকল্পিত একটা সিদ্ধান্ত, এবং যেভাবে আমরা দেখেছি যে উইথ প্রিসিশন যে অ্যাটাক হয়েছে, যেখানে দাঁড়িয়ে একদম যে যে পরমাণু শক্তির যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্ককে এলিমিনেট করে দেওয়ার যে প্রয়াসটা হয়েছে উইথ প্রিসিশন সেটা হয়েছে, কিন্তু তারপরে যে পাল্টাটা, বিশেষ করে আয়রন ডোমের মতো বহু চর্চিত একটা সিস্টেম, সেই সিস্টেম ফেল করে গেল। আমি এই জায়গাটাই ধরার চেষ্টা করছি যে এই প্রত্যাঘাতটা কি কিছুটা অপ্রত্যাশিত ইসরায়েলের কাছে? না, এই প্রত্যাঘাতের যে মাত্রা সেটা হয়তো অপ্রত্যাশিত, প্রত্যাঘাতটা অপ্রত্যাশিত না। এই যে একসঙ্গে প্রায় 100 মিসাইল, ড্রোন, এইগুলো দিয়ে যে হামলা, সেটা বোধহয় ইসরায়েল অতটা আশা করেনি। ইসরায়েল যেটা ভেবেছিল যে একটা প্রত্যাঘাত হবে এবং অতীতের মতো আয়রন ডোম সেটা সামলে দেবে, কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অনেকেই বলেন যে একসাথে যদি কয়েকশো মিসাইল হানা হয় তখন কিন্তু এই জাতীয় আয়রন ডোম বলুন, গোল্ডেন ডোম বলুন, সেগুলো কিন্তু খুব কার্যকর থাকে না। এক্ষেত্রে কিন্তু ভারতেরও আমি বলবো যে একটা এ থেকে একটা লেসন বা একটা নিতে হবে, একটা শিক্ষা নিতে হবে। আগামী দিনে আমরা এরকম কতটা প্রতিহত করার জায়গায় থাকবো, আমি প্রতিরক্ষার দিক থেকে একেবারে বলছি, মানে আমাদের সুদর্শন চক্র বা আকাশ তার কথা বলছেন, সেগুলো ভাবতে হবে এবং আরো জোরদার করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। কেন আমাদের চারপাশে তো চীন আছে, পাকিস্তান আছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা সকলেই জানি খুব ভালো নয়। ফলে ইসরায়েলের কাছে এই মাত্রার আঘাতটা আমার ধারণা সেটা একটু আনএক্সপেক্টেড ছিল। আমি এখানেই আসবো অভ্রর কাছে, যে অভ্র যেভাবে এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের যে জিও পলিটিক্যাল সিনারিও যদি আমরা দেখি, এটা ঠিক কি যে ইসরায়েলের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে একটা ভিন্ন খাতে বইতে শুরু করেছে সাম্প্রতিক অতীতে, এবং যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ইসরায়েল এবং ভারত তাদের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেটাকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চলেছে। কিন্তু যখন এই ইসরায়েল ইরান এরকম একটা সংঘাতের পরিবেশ, তখন ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে তোমার মনে হয়? দেখুন, ভারতের অবস্থান হচ্ছে ভারতের কথা ভাববে। ভারত ইসরায়েলের সঙ্গে কতটা অ্যালাইন বা ইরানের সঙ্গে কতটা অ্যালাইন, দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট অন আওয়ার ইন্টারেস্টস। এটা কিন্তু পরিষ্কার, আমাদের বিদেশ মন্ত্রক বারংবার এটা পরিষ্কার করেছে, কেন্দ্র সরকার বারংবার এটা পরিষ্কার করেছে। সেজন্য আমি একটা ইস্যুতে আসছি যেটা হয়তো আমাদের ভারতবর্ষের মানুষদের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা অ্যাপ্রিহেন্ড করা হচ্ছে যে ক্রুড অয়েল প্রাইসেস বেড়ে যাবে এটা যদি যুদ্ধ চলে, এবং হ্যাঁ আরও বাড়তে পারে।
এবার সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে পেট্রোলের দামও বাড়তে পারে, এটা একটা অ্যাপ্রিহেনশন করা হচ্ছে। এবার আমি কয়টা স্পেসিফিক তথ্য এখানে তুলে ধরছি। দেখুন 2021-22 থেকে কিন্তু আমাদের দেশে পেট্রোলের প্রাইস মোটামুটি স্টেবিলাইজড বলা চলে। তার বেশ কিছু কারণ আছে, কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সেন্ট্রাল এক্সাইজ ডিউটি অনেকটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। এবং বুঝতে হবে পেট্রোলের প্রাইসের ওপরে কিন্তু স্টেট লেভেলে একটা ভ্যাট ইম্পোজ করা হয়। কেন্দ্রের তরফে বারবার রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টগুলোকে বলা হয়েছে যে আপনারা ভ্যাটটা কমানোর চেষ্টা করুন, এবং অনেক রাজ্য কমিয়েছে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় যে ক্রুড অয়েলের প্রাইস আরও বাড়লো, কেন্দ্র নিজের তরফ থেকে যথেষ্ট তৎপরতার সঙ্গে অ্যাকশন নেবে, এবং আমরা ইন্টারনালি এক্সপেক্ট করবো যে রেসপেক্টিভ ফেডারেল স্ট্রাকচারে যে স্টেট গভর্নমেন্ট তারাও পুরো সিচুয়েশনটা বুঝে তাদের তরফ থেকে ভ্যাট কমাবে এবং সাধারণ মানুষের ওপর বাড়তি কোনো চাপ আসবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। অনির্বাণ, দেখুন এখানে পেট্রোল ডিজেল নিয়ে দাম নিয়ে আলোচনাটা আমরা পরে করতে পারি, কিন্তু আমি আপনার সঙ্গে একটা বিষয়ে একমত যে ইসরায়েলের এই সিদ্ধান্ত, ইরান আক্রমণের সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত হতে পারে, পূর্ব নির্ধারিত হতে পারে, কিন্তু এটা আগামীতে হঠকারী হিসেবেই প্রমাণ হবে বলে আমার ধারণা। তার কারণ হচ্ছে যে ইহুদি গণহত্যা দিয়ে একসময় 1930-এর দশকে জার্মানিতে হিটলার নিজের পায়ের তলায় জমি শক্ত করেও 1940-এর দশক আস্তে আস্তে কয়েক বছরের মধ্যে তার গোটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, সেই প্রায় একই ধরনের গণহত্যার ওপর দাঁড়িয়ে বর্তমান ইসরায়েল রাষ্ট্র কিন্তু চেষ্টা করছিল নিজের পায়ের তলায় জমি শক্ত করার। এখন হয়তো জমিটা শক্ত আছে বলে মনে হচ্ছে। গাজায় তারা যে গণহত্যা দিনের পর দিন মাসের পর মাস চালাচ্ছে, হতে পারে সেখান থেকে তাদের সেই আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে বাকি ইরান ইত্যাদি এদেরকে বোধহয় আমরা একইভাবে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। আয়রন ডোমের কথা একদম কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন, যে আয়রন ডোম নিয়ে বহু চর্চা আমরা এর মধ্যে খবরের কাগজ মিডিয়াতে আমরা পড়েছিলাম, সেই গর্ব কিন্তু চুরমার হয়ে গেছে। এবং এই অহংকার, শুধু ইসরায়েলের অহংকার চুরমার হলো না, আমেরিকার দেওয়া আয়রন ডোম, তো আমেরিকার যারা সমর বিশেষজ্ঞ, সমরাস্ত্রের কোম্পানি ইত্যাদি, তাদেরও কিন্তু গর্বটা চুরমার হলো। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের এই প্রত্যাঘাত আগামীতে কতটা তার এসকালেট করবে, তাদের কতটা সামরিক ক্ষমতা রয়েছে, তাদের পেছনে রাশিয়া বা চীন কিভাবে এসে দাঁড়াবে, তার উপর কিন্তু আগামীতে ইসরায়েলের অস্তিত্ব, কার্যত ইসরায়েল রাষ্ট্রের কথা বলছি আমি, সাধারণ মানুষের কথা বলছি না, তাদের এই যে গণহত্যার ওপর দাঁড়িয়ে যে রাজনীতি, সেইটা কতটা থাকতে পারবে, টিকতে পারবে, সেটা একটা বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। ইসলামিক ব্রাদারহুড বলে যে কিছু হয় না, সেটা আমরা এর মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি। ওই ধর্ম দেখে কেউ কারো পাশে দাঁড়ায় না, সবাই আন্তর্জাতিক ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্টের প্রশ্নেই পাশে দাঁড়াচ্ছে। এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে পারে যে ট্রাম্প এবং পুতিনের যে ব্যক্তিগত বন্ধুত্বের ভাষ্য আমরা মাঝে মাঝেই শুনে থাকি, দুজনে নাকি একে অপরের সঙ্গে প্রচুর কথা বলেন, কিন্তু যখন এই কনফ্লিক্টটা হচ্ছে, রাশিয়া কিন্তু মোটেই বলেনি যে আমরা ইরানের পাশে থাকবো না, বা আমেরিকাও মোটেই বলছেন আমরা ইসরায়েলের উল্টো দিকে যাব। অর্থাৎ এখানে যে যার নিজস্ব ইন্টারেস্ট নিয়ে নিজের জায়গাতেই থাকবে। যদিও রাশিয়া ইউক্রেন নিয়ে এখন অনেক ব্যস্ত রয়েছে, তারপরেও যদি তারা ইরানকে পুরো সাপোর্ট দেয়, চীন যদি গোপনেও সাপোর্ট দিতে শুরু করে, তাহলে ইসরায়েলের কিন্তু আগামীতে অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি। সেই অবস্থায় দাঁড়িয়ে যতই লবির বাধ্যবাধকতা থাকুক, আমেরিকা কিন্তু আগ বাড়িয়ে চড় খেতে মোটেই যাবে না। তখন তারা বলবে ইসরায়েল বাবা তুমি তোমারটা সামলে নাও, আমি আমারটা বুঝে নিচ্ছি। তাদের তো ব্যবসা নিয়ে কথা। অন আ লাইটার নোট, আমরা যখন এটা নিয়ে আলোচনা করছি, আমি জাস্ট একটু আগে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দফতর তারা উইশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্মদিন বলে কথা, তো আমি একটু চন্দনদার কাছে আসি। এটা জাস্ট আমি লাইটার নোট আমি মেনশন করলাম। চন্দনদার কাছে আমার এখানেই জিজ্ঞাসা যে যদি আমরা দেখি যে জাস্ট 30 বছর 35 বছর আগে যে জিও পলিটিক্যাল ইকুয়েশন ছিল এবং ভারতের অবস্থানটা যা ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ডিফারেন্ট। অ্যাবসলিউটলি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছো তুমি। ইনফ্যাক্ট আমরা যদি এখানে দেখি, দেখো নন অ্যালাইন্ড মুভমেন্ট নিয়ে যে প্রসঙ্গটা আমরা উঠিয়েছে, ন্যাম একদম জওয়াহরলাল নেহরুর সময় কোল্ড ওয়ারে তার ভূমিকাটা কী ছিল বুঝতে হবে। আফ্রিকান নেশনস, এশিয়ান নেশনস, স্পেশালি সাউথ ইস্ট এশিয়াতে কতটা প্রোটেকশনের কাজ করেছিল, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভূমিকাটা কী ছিল এই ইসরায়েল এবং প্যালেস্টাইন কনফ্লিক্টে। ইয়াসের আরাফাত বেঁচে ছিলেন, মনে থাকতে পারে, ওনার রেগুলার ভিজিট ছিল ইন্ডিয়াতে আসা এবং ইন্ডিয়াতে আলোচনা করা, এবং আমাদেরও নির্দিষ্ট ভূমিকা ছিল। আমরা খুব ভালো করে জানি 1992 সাল পর্যন্ত আমাদের সরাসরি ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল না, এক্সেপ্ট একটা কাউন্সুলেট ছিল ওই মুম্বাইতে। এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা অভ্র বলছেন যে আমরা দেখব আমাদের ইন্টারেস্ট, আমি ঠিক এক্সপ্যানশনিজমের এই দিকটাই দেখতে চাইছি। চায়নাও তো তাই বলছে, আমরা দেখব আমাদের ইন্টারেস্ট, পাকিস্তানও তাই বলছে। ঠিক সেইভাবে জিও পলিটিক্যাল গালফের যে লোকেশনস, প্রত্যেকে তার নিজের ইন্টারেস্ট দেখছে। প্রশ্নটা হচ্ছে এই ইন্টারেস্টটা কোথায়, অর্থনীতি ইন্টারেস্টটা কোথায়, তেল
ইন্টারেস্টটা কোথায়? একটা দেশ আর একটা দেশের এক্সপ্যানশন করে যাওয়া এবং এটা একটা জিও পলিটিক্যাল টেনশন তৈরি করা। তুমি দেখো গালফের ওই অঞ্চলটাতে ইসরায়েল দীর্ঘদিন ধরে একটা টেনশনের ভূমিকায় আছে এবং সেক্ষেত্রে ইরানের সাথে তার কনফ্লিক্ট একেবারে ঐতিহাসিক। অ্যাট দি সেম টাইম ইরানের সাথে তার কনফ্লিক্টের থেকে অনেক বেশি বড় কনফ্লিক্ট তো ইউএসের সাথে। ইরান তো বেসিক্যালি ইউএস অ্যান্ড ইরানের মধ্যে যে কনফ্লিক্ট তার শরিক হয়েছে ইসরায়েল, এবং ইসরায়েলকে ব্যবহার করা হচ্ছে, এটা তো বাস্তব। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারি যে আজকে যদি আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়ার মতো বড় দেশগুলো যদি সলিসিট করতে না পারে, শুধু মনে করে এটা আমার ইন্টারেস্ট, এই আমার ইন্টারেস্টে আমি দেখব, আমার এক্সপ্যানশন, ইকোনমিক, কমার্শিয়াল, ট্রেড ইন্টারেস্টটা দেখব, তাহলে পৃথিবী কিন্তু ধীরে ধীরে স্লিপ করবে এই আমার ধরনের এখানে কিছু প্রশ্ন অনেকবাবুর কাছে, মানুষের যখন আমরা বলার সময় বলি যে আমরা আমাদের ইন্টারেস্ট দেখব, কিন্তু এই ইন্টারেস্টের প্রশ্ন, ইন্টারেস্টটা কি শুধুমাত্রই তেলের দাম বাড়বে কি বাড়বে না এটা দেখে তো এই অ্যালাইনমেন্ট হয় না? যদি সত্যি সত্যি এই যুদ্ধটা সেটা দীর্ঘস্থায়ী হয় এবং আরও তার ব্যাপ্তি সেটা যদি আরও বড় আকার নেয়, এখানেই আমার প্রশ্ন, আমি যেটা আগেও বলছিলাম যে আগে যে ইকুয়েশন ভারতের সঙ্গে ছিল বর্তমানে দাঁড়িয়ে সেটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং আমি আগেও যেটা বলছিলাম যে ইসরায়েল এবং ভারতের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, সেখানে সেটা যেভাবে তুলে ধরা হচ্ছে, যেভাবে সেটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি আমরা দেখছি যে সাধারণ মাঝে যেমন যে যে ঝিবলি ট্রেন্ড যেটা ভীষণ রকমভাবে ভাইরাল হয়েছিল, আমরা দেখেছিলাম যে ইসরায়েলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, সেখান থেকে নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী তাদের সি বিচের ছবি, সেটাকে তার জিবলি অবতার সেটা দিয়ে পোস্ট করা হচ্ছে। অর্থাৎ এটা থেকেই বোঝা যায় যে ইসরায়েল এবং ভারতের সম্পর্কটা অ্যাবসলিউটলি নতুন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে কি হতে পারে, এই অক্ষটা কি হতে পারে? কারণ ভারতকে মাথায় রাখতে হবে আরো অনেক কিছু, ইরানের কথা মাথায় রাখতে হবে, আমেরিকার কথা মাথায় রাখতে হবে, রাশিয়ার কথা মাথায় রাখতে হবে, চায়নার কথা মাথায় রাখতে হবে, পাকিস্তানের কথা মাথায় রাখতে হবে। সেখানে আপনার কি মনে হয়? না, এটা আপনি একদম সঠিকভাবে বলেছেন। এবং আগেও যে আলোচনাটা হচ্ছিল যে ভারতের সাথে কিন্তু দুটো দেশেরই খুব ভালো সম্পর্ক। ইসরায়েলের সাথে সম্পর্ক ডেভেলপ করেছে গত 3 দশক ধরে, আর ইরানের সাথে সম্পর্ক কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। চাবাহার পোর্টের কথা এখানে বলেছেন, অভ্র বোধহয় বলেছেন, চন্দন বোধহয় অর্থনৈতিক স্বার্থের কথা বলেছেন, আমি যতদূর মনে করতে পারছি। ফলে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ভারতের প্রথম কথা, প্রতিটি দেশই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিজের জাতীয় স্বার্থ আগে দেখে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ন্যাশনাল ইন্টারেস্ট। সেটা দেখেও আমাদের যেটা করতে হবে যে আজকে তো একটা পৃথিবী হয়ে গেছে, ইন্টারডিপেন্ডেন্সের ওপরে দাঁড়িয়ে আছি, আমরা কেউই বিচ্ছিন্ন থাকতে পারি না। আমার নিজের স্বার্থ যেমন দেখতে হবে, পাশাপাশি আমাকে আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি, তার প্রভাবও আমাদের ওপরে পড়বে। ফলে ভারত যে স্ট্যান্ডটা নেবে বলে অন্তত আমার বিশ্বাস, যেহেতু দুটো দেশই খুব ভারতের ঘনিষ্ঠ এই মুহূর্তে, ফলে ভারত সরাসরি কারোর পাশে দাঁড়াবে না, সরাসরি কারোর বিরোধিতা করবে না। রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রেও আমরা যে স্ট্যান্ডটা নিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যুদ্ধ থামাও, যুদ্ধ দরকার নেই, শান্তি চাই। আমার ধারণা সেই স্ট্যান্ডই থাকবে ভবিষ্যতে ভারতে। দুটো দেশের সাথেই যেহেতু ভারতের কূটনৈতিক সম্পর্ক খুব গভীর। আমি ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন অধ্যাপক তানভীর আরশাদ। আমি তানভীর আরশাদের কাছে একটু তার মতামত নেওয়ার চেষ্টা করবো। তানভীর, আপনার কি মনে হয় যে কোন দিকে যেতে চলেছে এই ইরান ইসরায়েল সংঘাতের পরিস্থিতি, এবং সেখানে দাঁড়িয়ে ভারতের অবস্থানটা কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশোনা করি তারা নিজেদের পার্সপেক্টিভটাই দিতে পারি এখানে যে কি হতে চলেছে। কারণ এটা খুবই ইটস টু আর্লি টু প্রেডিক্ট, জাস্ট 2 দিন হয়েছে। ভারতের যদি স্ট্যান্ড দেখতে পারি, ভারত বরাবরই 47 থেকে শুরু করে এখন অবধি আমরা বরাবরই একটা নন অ্যালাইন্ড একটা পলিসি নিয়ে চলেছি, যেটাকে পরবর্তীকালে নন অ্যালাইনমেন্ট 2.0 যেটাকে বলা হয়। নিজের স্ট্র্যাটেজিক অটোনমিটাকে মেনটেন করে নিজের ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করার জন্য আমরা সবসময় এগিয়ে চলেছি। যেটা অনিকবাবু বলছিলেন, আমার মনে হয় সেটাই আমি সেই লাইনেই বলবো। কারণ এর আগে যতগুলো যে গ্লোবালি যখনই এই সমস্ত টার্মোয়াল পিরিয়ড এসছে, ক্রাইসিস পিরিয়ড এসছে, ভারত কিন্তু বরাবরই একটা ম্যাচিওর স্ট্যান্ড দেখিয়েছে। ইনস্টিড অফ অ্যালাইনিং, ভারত কিন্তু বরাবরই একটা খুব
কশিয়াস অপটিমিজম এর পদ্ধতি নিয়োগ মানে এগিয়ে চলে ভারত কিন্তু সবসময় চেষ্টা করেছে এমন একটা দিক বেছে তোলা যেখানে রেজলিউশন থ্রু ডিপ্লোমেসি বা টক এইভাবে যেন হয়। সেটা আমরা ইউক্রেনের সময়ও দেখলাম এবং রিসেন্ট যখন আমরা পোস্ট পেহেলগামের পরেও দেখলাম, তখনও কিন্তু অ্যাজ এ নেশন আমরা যদিও যুদ্ধে অনেকটা এগিয়েছিলাম, তাও কিন্তু আমরা উই আর রেডি টু গিভ আ স্ট্র্যাটেজিক পজ অপারেশন সিন্দুরকে। সিমিলারলি আমারও মনে হয় যে এখন যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে যেটা চলছে যুদ্ধ, মানে ওপেন যুদ্ধটা যেটা হচ্ছে, সেখানে ভারতের এখানে দাঁড়িয়ে ভারত কিন্তু অফকোর্স কোনো সাইড লাইনে না গিয়ে, আমার যা মনে হয় এতদিন ধরে যেটা বুঝতে পেরেছি, যা পড়েছি, ভারত কিন্তু নিশ্চয়ই কোনো দিক না গিয়ে একটা রেজলিউশন থ্রু ডিসকাশন অন টেবলসের একটা মতামত দেবে। গ্লোবালি এটার কি ইমপ্লিকেশন হতে পারে সেটা খুবই গুরুত্বপূর্ণ। গ্লোবালি এটার ইমপ্লিকেশন যদি আমরা দেখি, স্ট্রেট অফ হরমুজ যেটা রয়েছে এবং যেভাবে যে ইরানের যে জিওপলিটিক্যাল লোকেশন যেটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে রিসেন্ট যে তেলের দাম বা মনে করুন নিউক্লিয়ার প্রলিফারেশনের যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যেতে পারে, গ্লোবাল ইনস্টেবিলিটির মানে দিকে যেতে পারে। আমি ঠিক এখানে গ্লোবাল ইনস্টেবিলিটির প্রসঙ্গ যখন আপনি তুললেন, আমি এখানে একটু উর্বির কাছে আসছি যে উর্বি, ডেফিনেটলি আমাদের সময়কালে আমরা গালফ ওয়ার দেখেছি, আমরা দেখেছি যে 9/11-এর পর আফগানিস্তানের ওপর সেখানে আমেরিকার অ্যাটাক দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা লাস্ট 3 বছর ধরি, একদিকে রাশিয়া ইউক্রেন সংঘাত, সেটা চলেই যাচ্ছে 3 বছরের বেশি সময় অতিক্রান্ত, যেটা নতুন করে আরও তাতে জ্বালানি সংযোগ করেছে অতি সম্প্রতি ইউক্রেন যেভাবে একদম নজিরবিহীন কায়দায় অপ্রত্যাশিতভাবে যেভাবে রাশিয়াকে বড়সড় ধাক্কা দিয়েছে। এদিকে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে সংঘাত, সেই ইসরায়েল এবং হামাসের মধ্যে আরও নির্দিষ্টভাবে বললে সেটাকে আমরা দেখছি প্রায় বছর 2 হলো সেটা চলতে শুরু করেছে। স্বস্তির কথা যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাতের আবহ, ভারত প্রথম থেকেই বলে আসছিল যে ভারত যুদ্ধ চায় না, এবং দিন 3 মধ্যেই যখন পাকিস্তানের ডিজিএমওর তরফ থেকে বার্তা আসে তখন সেখানে সংঘর্ষ বিরোধী সেটা এনশিওর হয়েছে। কিন্তু সার্বিকভাবে যদি আমরা দেখি, বিশেষ করে ওদিকে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি, এদিকে একদিকে প্যালেস্তাইন ইসরায়েলের এরকম একটা সংঘাতের আবহ, তার সঙ্গে ইরান এবং ইসরায়েলের সংঘাত, এগুলো কি সত্যিই শুধুমাত্র কিছু রিজিয়নাল কনফ্লিক্ট হিসেবে দেখার মতো পরিসরে থাকছে, নাকি সামথিং বিয়ন্ড দ্যাট? হ্যাঁ, দেখুন, এটা আপনি যেটা বললেন সেটা একদমই ঠিক। আমরা একটা খুব ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি, এবং 2025 সালে দাঁড়িয়ে যেখানে আমরা এত রকম লিবারেল অর্ডার, আমাদের কোনো যুদ্ধ থাকবে না, আমরা সবাই কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্সের মধ্যে একে অপরের সাথে গ্লোবাল সিটিজেন্স হয়ে যাব, যুদ্ধ আর থাকবে না, সবাই আমরা শান্তিতে থাকবো, মানবতা যেখানে সবার উপরে থাকবে, এত বড় বড় কথা, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসদের ফাংশন নিয়ে এত বড় বড় কথা, তাদের ফাংশনও কিন্তু এখানে প্রশ্নচিহ্নের মধ্যে চলে আসছে। যে তাহলে আমরা আজকে 2025 সালে দাঁড়িয়ে কি দেখছি, যে মানুষের ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, এবং সেখানে তার পাওয়ার গেমটাই হচ্ছে তার কাছে সব থেকে বড় অস্ত্র, তাকে নিজেকে প্রমাণ করার জন্য। এবং সেখানে যেখানে নেবার্সরা শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে থাকবে গ্লোবাল প্রবলেমসকে মিটিগেট করার জন্য, সেখানে তারা আবার সে ফিরে যাচ্ছে কোন পরিস্থিতিতে, যেখানে তারা একে অপরকে ধ্বংস করার পথে এগিয়ে চলেছে। এবং একটা প্রক্সি ওয়ার কাইন্ড, আপনি ডিসকাশনটা শুরু করেছিলেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে কি না, তো সেখানে একটা কিন্তু আমরা যেটা অলরেডি দেখতে পাচ্ছি, একটা প্রক্সি ওয়ার্স, বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ার্স হচ্ছে, এবং সেই প্রক্সি ওয়ার্স এর মধ্যে নেশন স্টেট, এবং এখানে আমি বলবো যে মাঝখানে একটা ডিসকাশন হয়েছিল যে পার্সোনালিটি কিন্তু ফরেন পলিসির ক্ষেত্রে খুব একটা বড় ভূমিকা রাখে, যে সেই দেশের বিদেশ নীতিকে, সেই পার্সোনালিটি যে পাওয়ারে আছে, সেই দেশের বিদেশ নীতিকে কিভাবে দেখছে বা কিভাবে লিখছে, সেই দেশের ভাগ্য কিভাবে লিখছে, এটা কিন্তু একটা খুব বৃহত্তর ব্যাপার, এটা খুব একটা বড় আর্টিকুলেশন। আমরা এখানে ভারতের কথা বলছি, যে ভারত এখানে, আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, এখানে সবাই নন অ্যালাইনমেন্ট নিয়ে বলছেন, ভারতের অফিসিয়াল স্টান্স কিন্তু এখন আমি বলবো তার সাথে অ্যাড করবো যে মাল্টি অ্যালাইনমেন্ট, মাল্টি ভেক্টর, মাল্টি লেয়ার ডিপ্লোমেসি। এটা আমরা বাইল্যাটারাল লেভেল থেকে, রিজিওনাল লেভেল থেকে, গ্লোবাল ইনস্টিটিউশনস দিয়ে বা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মস দিয়ে প্রেশারাইজ করার চেষ্টা করব। ভারতবর্ষ কোনো একটা বা কোনো দুটো দেশের ওপর নির্ভর করবে না। এবং এখানে একটা বলে স্ট্র্যাটেজিক ডিহাইফেনেশন, তার মানে যে আজকে ভারতবর্ষের সাথে যে
ইরানের যা সম্পর্ক এবং ভারতবর্ষের সাথে যে ইসরায়েলের যা সম্পর্ক, সেটা কখনোই ইসরায়েল ইরানের সম্পর্ক দিয়ে ডিটারমিন করবে না। এবং কোনো থার্ড পার্টি, সে ইউএসএ হোক, সে ইসরায়েল হোক, সে চায়না হোক, যেই হোক, সে যত বড়ই নিজেকে ভাবুক, সে এসে আজকে ভারতকে বলে দেবে না ভারত কি করবে। ভারতের ফরেন পলিসির বেস সেটা হচ্ছে বাসুদেইব কুটুম্বাকাম, যেখানে আমরা মনে করি যে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ আওয়ার হোম। পুরো গ্লোবাল হিউম্যান বিংসে আমরা বিশ্বাস করি, বিশ্বের মানবতাকে আমরা তুলে ধরি, এবং সেখানে ভারত সবসময় শান্তির প্রতীক। আপনি যেটা বললেন যে এই যে পেহেলগামে যে ইনসিডেন্টটা হয়েছিল, ভারতকে কিন্তু সেখানে খুব স্ট্র্যাটেজিক্যালি ভারত প্লে করেছিল, স্ট্র্যাটেজিক প্রিসিশন বম্বিং করেছিল, এবং সেই শুধুমাত্র টেররিস্ট টার্গেটসেই বম্বিং করেছিল। সেখানেই কিন্তু ভারত আলাদা, ভারত এই ওয়েস্টার্ন পাওয়ার্সের থেকে অনেকটা আলাদা, এবং ভারত একেবারে আমাদের সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হবে। আমাদের ডেফিনেটলি নজর থাকবে ইরান ইসরায়েল সংঘাতের আবহ, সংঘাতের পরিস্থিতি সেটা কোন দিকে যায়, সত্যি সেখানের যে এই মুহূর্তের যে এসকালেশন সেটা নিবৃত্ত করা যায়, ডি এসকালেশন সেটা এনশিওর করা যায় নাকি সেটা আরও ব্যাপ্তি লাভ করে, এদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।